শিবশক্তি জ্যোতিষ হিলিং অ্যাস্ট্রোনমি সর্বদা আপনার সাথে, আপনার পাশে। জীবনে প্রত্যেকটি সমস্যার সমাধানে মা কালী ও ভগবান গৌতম বুদ্ধের সাধনায় সিদ্ধিপ্রাপ্ত গোল্ড মেডেলিস্ট জ্যোতির্ময়ী সুতপা বোস, ভাগ্য বিশারদ, অ্যাস্ট্রোলজার, ট্যারট রিডার, ক্রিস্টাল, লামা ফাড়া হিলার, শিশু কাউন্সিলিংয়ে দক্ষ এবং অনুমোদনপ্রাপ্ত। বৈবাহিক সমস্যা, প্রেমের সমস্যা, সম্পত্তিগত সমস্যা, আর্থিক সমস্যা, শারীরিক সমস্যা, শিক্ষায় এগিয়ে যাওয়ার ক্ষেত্রে বাধা বা সমস্যা, সকল সমস্যার সমাধানে আপনার পাশে জ্যোতির্ময়ী সুতপা বোস। শিবশক্তির জ্যোতিষ হিলিং অ্যাস্ট্রোনমির কর্ণধার সুতপা বোস, যিনি কুণ্ডলী বিচার এবং লামা ফেরা হিলিংয়ের দ্বারা জীবনে প্রত্যেকটি সমস্যার সমাধান করেন। মা কালী ও ভগবান গৌতম বুদ্ধের সাধনায় সিদ্ধিপ্রাপ্ত জ্যোতির্ময়ী সুতপা বোস। তিনি বসছেন শ্রীরামপুর, চন্দননগর ও ব্যান্ডেলে। তার সাথে যোগাযোগ করতে ফোন করুন 8240964923, বাংলায় 8240964923। মানুষের সাথে, মানুষের পাশে। আপনারা দেখছেন নিউজ বাংলা প্রতিদিন। আমি গীতা। দেখে নেব আজকের হেডলাইন্স। কিন্তু মানবিক অধিকার লঙ্ঘনের যে দিকটা বিষয়টা সম্পূর্ণ হচ্ছে ততক্ষণ অব্দি কোনো হকারকে আইনগত উচ্ছেদ করা যায় না। তো আইন যদি আমরা দেখি 2024 সালের আইন, এটা মানে প্রচুর গণ আন্দোলন এবং প্রচুর জুডিশিয়াল ডিসিশনস, মানে সুপ্রিম কোর্টের প্রচুর অনেক জাজমেন্ট, হাইকোর্টের জাজমেন্টের পরে 2014 সালে যে যুগান্তকারী আইনটা এসেছিল, সেই আইনটা কোনোভাবেই মানে ইমপ্লিমেন্ট হয়। কলকাতার বাইরে তো একেবারেই নয়। আমরা যেটা দেখেছি বিভিন্ন কলকাতার বাইরের মিউনিসিপ্যালিটিসগুলোতে অফিসটা টাউন মিটিং কমিটি সম্বন্ধে তাদের কোনো ধারণাই নেই। টাউন মিটিং কমিটি ম্যান্ডেটরি কাজ শুরু করে 2014 সালের আইন অনুযায়ী, এবং সেই টাউন মিটিং কমিটিতে প্রতিটা আরও ভালো করতে পারবেন যে সেখানে 40% হকার্স রিপ্রেজেন্টেটিভ থাকতে পারে। এবং সেখানে মানে সেই টাউন মিটিং কমিটি এই যে পুরো বিষয়টা সার্ভে করা, আপনার আইডেন্টিফিকেশন করা, ভেন্ডিং জোন তৈরি করা, ভেন্ডিং সার্টিফিকেট দেওয়া, এই পুরো বিষয়টা টাউন ভেন্ডিং কমিটি করার হয়। প্রত্যেকটা মিউনিসিপ্যালিটির যে কমিশনার, সেই কমিশনার কর্পোরেশনের কমিশনার আর মিউনিসিপ্যালিটির ক্ষেত্রে আমাদের এক্সিকিউটিভ অফিসার বা চিফ এক্সিকিউটিভ অফিসার যারা, তারা পদাধিকার পদে, তারা টাউন ভেন্ডিং কমিটিরও চেয়ারপারসন। তো তাদের এই দায়িত্বটা বর্তায় যে তারা এই পুরো প্রক্রিয়াটা না করে তারা কখনোই উচ্ছেদ করতে পারে। পরবর্তীকালে সরকার আর এই বিষয়ে কোনো আগায়নি। 2011-র পর থেকে আমরা দেখছি যে দফায় দফায় উচ্ছেদ হয়েছে। 2011-তে প্রথম যে উচ্ছেদটা হয় সেটা হচ্ছে পিজির সামনে একটি কনফেকশনারি দোকানকে উদ্বোধনকে কেন্দ্র করে সেখানে উচ্ছেদ হয়। 2012-তে রাজারহাট নিউ টাউনে একটা বড় উচ্ছেদ হয়। 2012-র ওই সময় আপনাদের মনে হয় যে এই হকার উচ্ছেদ কৃষ্ণনগরে চলেছে এবং প্রায় 1,500-এর কাছাকাছি হকার, ছোট দোকানদার, হকার যারা আছেন তারা আক্রান্ত। তো কনসেন্ট নেওয়া হয়নি, পুনর্বাসনের বিষয়ে কনসেন্ট নেওয়া হয়নি, কোথায় সরিয়ে দেওয়া হবে সে বিষয়ে কোন রকম কনসেন্ট নেওয়া হয়নি। এর কি ফল হতে চলেছে সে বিষয়ে কোন রকম আন্দাজ ছাড়াই, অর্থাৎ কোন রকম সার্ভে ছাড়াই এই কাজ করা হয়েছে। এগুলো আমার মনে হয় যে অন্যান্য শহরে যে পটভূমিকায় আমরা
শ্রমিক সংগঠন, অধিকার রক্ষা সংগঠন, ক্ষেত্র গবেষণা দল, প্রাক্তন সাংবাদিক, অধিকার রক্ষা কর্মী এবং আইনজীবী মিলে এই ফাইন্ডিং বা তথ্য অনুসন্ধান করেছি। যে প্রেক্ষিতে করতে হয়েছে সেটাও উনি বলেছেন, আমি সে জায়গায় যাচ্ছি না। আমি সংক্ষেপে এটা বলি যে আমরা যে প্যাটার্নটা এখানে ব্যবহার করেছিলাম, যে মেথোডোলজি ব্যবহার করেছিলাম, সেটা 3 রকমের। এক হচ্ছে সরাসরি উচ্ছেদ হওয়া মানুষদের সামনে দাঁড়ানো, তাদের কথা শোনা, সেখানে যারা ক্রেতা হকারদের কাছে গেলেন তাদের সঙ্গে কথা বলা, এবং সেখানে যে ট্রেড ইউনিয়ন নেতারা আছেন তারা কোনো কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের শাখা সংগঠন হতে পারে বা সেখানকার একদম স্থানীয় ট্রেড ইউনিয়ন হতে পারে। বিভিন্ন বন্ধুদের মাধ্যমে আমরা অবহিত হচ্ছিলাম, তাই আমরা চাইছিলাম দ্রুত এই ব্যাপারে প্রতিবেদন তৈরি করতে। তাই এই যে প্রতিবেদনটা হয়েছে, দ্রুততার জন্যে কিছু ত্রুটি বিচ্যুতি আছে এবং তাই আমরা এটা উল্লেখ করেছি। এটা একটা প্রাথমিক প্রতিবেদন। আমরা খুব শীঘ্র আমরা একটি ফাইনাল বা সম্পূর্ণ প্রতিবেদন পরিবেশন করব, প্রকাশ করব, সেটা বই আকারে পাওয়া যাবে। এটা এখন আপাতত জেরক্স করে প্রিন্ট আউট নিয়ে স্টেপল করে আপনাদের দেওয়া হচ্ছে। এখানে যে বক্তব্য, যে পর্যবেক্ষণ, যে দাবি, তার থেকে 1%ও আমরা সরে যাওয়ার প্রশ্ন নেই। তখন এটা ফাইনাল রিপোর্ট হবে। ফাইনাল রিপোর্টে আমাদের সমীক্ষা, একটা গ্রাফিক্যাল পিকচার থাকবে। ফাইনাল রিপোর্টে 2-1টা ফ্যাক্ট ফাইন্ডিং আমরা এখানে রাখতে পারিনি, সময় অভাবে ট্রান্সলেশন করা হয়ে ওঠেনি বলে, এটা আমাদেরই ত্রুটি। আমরা সেগুলোকে ইনক্লুড করব। আমরা জানি এবং দেখেছি যে বক্তব্য এবং সমস্যা এবং প্রতিরোধ করার বিষয়ে অলমোস্ট প্রায় সব জায়গাতে এক। এখানে উল্লেখ আছে, তবু বলি, 12টি পৌরসভা এবং কর্পোরেশন এলাকায় আমরা এই সমীক্ষা চালাই। তার মধ্যে কলকাতা এবং দুর্গাপুরের মতন বড় শহর বা কর্পোরেশন যেমন আছে, তেমনি উচ্ছেদে প্রায় প্রতিটি পুরসভাতে জেসিপি বা বুলডোজার নিয়ে আসা হয়েছে, তা ব্যবহার করা হয়েছে। হকারদের বয়ান অনুযায়ী এবং যে ভিডিও পিকচার আমরা দেখেছি, তাতে এত তাড়াতাড়ি উচ্ছেদ প্রক্রিয়া শুরু হবে তারা ভাবতে না পেরে, এবং দীর্ঘ প্রায় 1 দশক ধরে শাসক দলের নির্ভরতা জন্যে সব কিছুতেই মুশকিল আসান টাঙ্গায়, তাই তারা আমাদের রুচি নষ্ট করবে না এই বোধ থেকে তাদের জিনিসপত্র তারা সরায়নি। সেই জিনিসপত্রও রাস্তায় গড়াগড়ি খেয়েছে, নষ্ট হয়েছে। রামপুরহাটের ফ্যান, ফ্রিজ থেকে শুরু করে দুর্গাপুরের বিক্রয়যোগ্য সামগ্রী, চাল, ডাল, বেসন, এসব কিছু এখনো পর্যন্ত আমাদের প্রতিবাদে গত 2 বছর মধ্যে যা ঘটনা ঘটেছিল, 2020 এবং 21 লকডাউনের পর থেকে দোকানের সংখ্যা খুবই বেশি, মানুষ বেকারত্ব হয়েছে, চাকরি হারিয়েছে। সেই কথাটা মাথায় রেখে যদি সরকার চলতো, তাহলে কি এই হকার উচ্ছেদ হতো? আমাদের সেটাই বক্তব্য যে মানুষ আজকে হকারিটা করছে তার জীবিকার কারণ, তাকে দেখে থাকার কাজে, এবং তার কাছে সেরকম আর কোনো কাজের সুযোগ থাকছে না বলে সে হকারি করতে বাধ্য হচ্ছে। এবং সেখানে যখন হকারি করছে, সেটা সরকারের সম্পূর্ণ নজরের মধ্যেই ছিল যে যারা হকারি করছেন এবং কোন কোন জায়গায় করছেন। সেখানে এর আগেও টাউন বিল্ডিং কমিটির সাথে কলকাতা পৌরসভার মিটিং হয়েছে, সেখানে সিদ্ধান্ত হয়েছে যে রাস্তার 1/3 জায়গা জুড়ে তারা থাকতে পারবে, সেরকম জায়গাও আছে। কিন্তু যেটা দেখা যাচ্ছে আজকে ধরুন 24শে জুন থেকে যে উচ্ছেদ প্রক্রিয়াটা শুরু করা হয়েছে, সেখানে দেখা যাচ্ছে যারা গরিব হকার, যাদের সত্যি কোনো সহায় সম্বল নেই, তাদের ওপরই এই বুলডোজারটা চলছে। আর যারা তাদের সুযোগ আছে বা তাদের পয়সার জোর আছে, তাদের সঙ্গে কিন্তু একটা কোনো সমঝোতা হয়ে যাচ্ছে। আমরা সেই জায়গাতে বিশ্লেষণ করতে চাই না। আমরা বলতে চাইছি যারা হকারি করতে চান, যারা বসানো হয়েছিল, তারা সরকারি নজরে, পৌরসভার নজরে, মিউনিসিপ্যালিটির নজরে তারা ছিলেন। আজকে হঠাৎ করে
উইদাউট এনি নোটিস তাদেরকে এরমভাবে সরিয়ে দেওয়াটা সম্পূর্ণভাবে বেআইনি প্রক্রিয়া, এবং এই প্রক্রিয়ার জায়গা থেকে আমরা দাবি তুলছি যে বিষয়টাকে অবিলম্বে বন্ধ করতে এবং জায়গাটাতে সরকারকে একটু মানবিক হতে, যে কেন তারা হকারি করছেন, কেন হকারিতে বাধ্য হয়েছেন, এবং সেই জায়গাগুলোকে বিবেচনা করে এই প্রক্রিয়াটাকে বন্ধ করতে। লোকসভা নির্বাচনের পরেই এই ঘটনা ঘটলো। যেহেতু সামনে বছরে কোনো নির্বাচন নেই, সেই চিন্তাভাবনা করে কি এইসব? আমরা সেই বিষয়ে কিছু বলতে পারবো না, এবং এই বিষয়টা নিয়ে আমরা বিশ্লেষণও করতে চাই না। আমাদের প্রাথমিক যে তথ্যানুসন্ধান করা হয়েছিল সেটা এটার ওপরই বেস করে করা হয়েছিল যে হকার বন্ধুরা যারা আছেন তাদের কীভাবে উচ্ছেদ করা হয়েছে, এবং সেই উচ্ছেদের পেছনে কী কারণ আছে বা সরকারের কি এর পেছনে কী মনস্তত্ত্ব কাজ করছে, সেটা আমাদের তথ্যানুসন্ধানের বিষয়ও ছিল না, এবং সেটা বিষয় নিয়ে আমরা সেটা করিনি। আমরা শুধু দেখাতে চেয়েছি বা দেখতে পেয়েছি যে যে উচ্ছেদটা হয়েছে, যেটা সরকার হয়তো স্বীকার করছেন না উচ্ছেদ বলে, এটা বেআইনিভাবে হচ্ছে এবং এটা অবিলম্বে বন্ধ হবে। কিছু পৌরসভা এরিয়ায় আছে তারা জায়গা দিয়ে তারপরে উচ্ছেদ করছে, যেমন হলো নৈহাটি পৌরসভা। আমরা সেটা বলছি, এবং বৈদ্যবাটি বলুন, চন্দননগর বলুন, প্রতিটা পৌরসভায় উচ্ছেদ আগে, তারপর পুনর্বাসনের কথা বলা হচ্ছে না। পুনর্বাসন কি ওরা কি আবার দেবে, এরকম আপনার দাবি করবে? পুনর্বাসনের দাবি আমরা তো নিশ্চয়ই রেখেছি, এবং আমরা যতজন হকার বন্ধুদের সঙ্গে কথা বলেছি সেটা বিভিন্ন জায়গায়, সেটা আমাদের রিপোর্টে আরও আপনারা পাবেন, যেখানে করে দেখতে পাবেন যে 90% বা 95% হকার বন্ধুই বলেছেন আমরা পুনর্বাসনে রাজি। আবার এটাও বলেছেন যে এরকম পুনর্বাসনে আমরা রাজি নয় যে আজকে আমরা যেখানে দোকান হচ্ছে সেখান থেকে যদি 10 কিলোমিটার বা 15 কিলোমিটার দূরে যদি আমাকে দোকান দেওয়া হয় সেই পুনর্বাসনে রাজি নয়। আমার যে যেখানে কাজ করছে সেখানে কাজ করতে করতে তাদের পরিচিতি হয়েছে, সেই পরিচিতি জায়গার মধ্যে তাকে যদি পুনর্বাসিত করা হয় বা দোকানটাকে ছোট করে যদি বলা হয় যে আরও ভেতরের দিকে ঢুকে নিতে, তাহলেও তারা রাজি আছে। কিন্তু এরকম নয় যে তাকে পুনর্বাসন করে বিভিন্ন একদম দূর প্রান্তে পাঠিয়ে দেওয়া হলো যেখানে সেখানে কেউ চেয়ে। আপনার নাম? আমার নাম দীপ্যমান অধিকারী।